ঠিক আছে। সালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কেটে দেবো? ওয়ালাইকুম। শুনতে পাচ্ছেন জি না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আসলে ক্লাস নেওয়ার মতো তেমন কিছু নাই, জাস্ট আপনাদের পরীক্ষা কবে? মনিরুল সাহেব, পরীক্ষা কবে? আপনাদের ইংলিশ পরীক্ষা কবে জানেন? তো আপনাদের 19 তারিখে। জি, আপনাদের পরীক্ষাটা কোন দিন? রুটিন পেয়েছেন? জি আর স্যার, 19 তারিখে হ্যাঁ, সোমবার, আচ্ছা। সকাল 10টা। আমার ইংলিশ, তাই তো? আচ্ছা, জি স্যার। আমি যে জন্য আপনাদের সামনে একটু আসলাম, আপনাদের সাজেশন দিয়েছি, সলিউশনও দিয়েছি গ্রুপে, আপনারা পেয়েছেন নিশ্চয়ই। তো আপনাদের মূলত কিছু জানার আছে কিনা, আমার কাছে কোনো জিজ্ঞাসার আছে কিনা, এই বিষয়টার জন্যই আমি মূলত আজকে ক্লাসে আসছি। তো আপনাদের ক্লাসের এবং নোট হিসাবে সভ্য দেশ, আপনাদের সামনে পরীক্ষা যেটা হবে, এই পরীক্ষাটা আপনাদের 30 মার্কসের হবে। এবং এই 30 মার্কসের মধ্যে আপনাদের কিন্তু 11 মার্কস পেতে হবে। 11-র নিচে পেলে ফেল করবে। এ পর্যন্ত ইংলিশ সাবজেক্টে কেউ ফেল করেনি আমার জানা মতে। তবে আমার পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, আপনারা এমসিকিউ যে অংশটা আছে আপনাদের প্রশ্নে, আমার কথা শুনতে না পেলে আপনারা কমেন্ট করেন। এমসিকিউ যে পোর্শনটা আপনাদের আছে প্রশ্নে, 7 মার্কস, এই এমসিকিউ অংশটা আপনারা যারা কনফিউশন থাকবে, যাদের সংশ্লিষ্ট উত্তর সিলেকশন করতে যাদের কনফিউশন থাকবে, সমস্যা মনে হবে, তারা প্রথম দিকে এটা লিখবেন না, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনার টোটাল রুমের মধ্যে দেখবেন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, যেখানে আশা করা যায় যে ওই প্রশ্নগুলোর একটা সলিউশন আপনাদের মধ্য থেকে বের হয়ে আসবে। এর জন্য কনফিউজড অংশে আপনারা কি করবেন না, উত্তরটা দিবেন না প্রথমে, বাকি রাখবেন। পরে দেখবেন যে আলটিমেটলি ওটা একটা পজিশন তৈরি হয়ে গেছে, একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের 7 মার্কস, এই 7 মার্কসটা আপনারা সবাই পেয়ে যাবেন আশা করি, কারণ ওই রুম থেকেই এর মূল উত্তরটা আসলে বের হয়ে আসবে, একটু অপেক্ষা করলে। এক, এরপর আপনাদের এই অংশের উপরে আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা, একটু কথা বলেন আপনারা কেউ। রহিমা বেগম দেখছি স্যার, আছে, বলেন। এ পার্টে তো গ্রামার অংশ, ওটা তো অতটা সমস্যা না। সমস্যা হচ্ছে যদিও বলেছেন বি পার্ট আর সি পার্ট, ওইটা একটু বলে দিতেন যদি, আবার একটু, মানে ওটা বলেছেন যেহেতু স্যার, তারপর আজকে আবার লাস্টে তো একটু বলছি যদি বলতেন আমার বি যে পার্ট আর। অ্যান্সারটা আমি দিয়েছি, সলিউশন, এটা কি আবার গ্রুপে দেওয়ার কথা বলছেন? না তাহলে স্যার, একটু মানে প্রশ্নটা নিয়ে আলোচনা, বি পার্ট আর টোটাল সি প্রশ্নের পার্ট, উপরে একটা আলোচনা করব, এই মানে তো? রিটেন। জি, হ্যাঁ, রিটেনের অংশটা, স্যার রিটেনের অংশটা, লিখিত অংশটা আচ্ছা একটু আচ্ছা, আলোচনা বুঝতে করলে পারছি, ভালো হয়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি কথা বলছি প্রথম থেকেই শেষ পর্যন্ত, ইনশাল্লাহ প্রশ্নের উপরে কথা বলবো। তো আপনারা একটু শোনেন যে এমসিকিউ যেটা রয়েছে, খুব সংক্ষিপ্ত পরিসরে আমি বলছি, এমসিকিউ যে প্রশ্নটা হবে, এই প্রশ্নটার কোনো সিলেবাস নাই। এক কথায় আমি আগেও বলেছি, এই প্রশ্নটা দেখেন এখানে যেভাবে সাজানো হয়েছে, 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন, আমাকে একটু কথা বলতে দেন, পরে প্রশ্ন থাকলে আমি কথা বলবো। তো এই 7টা প্রশ্ন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই 7টা প্রশ্ন 7টা আঙ্গিকে আসছে। এটা মূলত কোন অবস্থার পরিপ্রেক্ষিতে প্রশ্ন হবে এটা বলার কোনো সুযোগ নাই। এখানে গ্রামাটিক্যাল সব জায়গা থেকে প্রশ্ন হতে পারে, A to Z গ্রামার। এরপরে জেনারেল নলেজের উপরে থাকতে পারে। এরপরে সাবজেক্টিভ যে বিজনেস, অর্থাৎ পারপাস, এর উপরে প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ এটা হচ্ছে ইলাবোরেটেড একটা পার্ট। এই পার্টের কোনো দিক নির্দেশনা নাই যে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে।
এই প্রশ্নটা আপনাদের নিজস্ব জ্ঞান এবং চিন্তন শক্তির উপরে ভিত্তি করেই এর অ্যান্সার করতে হবে। এই প্রশ্নগুলো, এই মডেলের প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যাক, তো এমসিকিউ অংশে আপনাদের কথা বলার দরকার নাই। আপনারা বলছেন যে আমরা গ্রুপ বি তে এসে এই যে গ্রুপ বি অংশে দেখছেন একটা প্রশ্নের মডেল এখানে লিখেছি। 2 নাম্বার যে প্রশ্নটা আছে, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ এনি টু এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফ্রেজ। এখানে আপনাদের বরাবরই যে প্রশ্নটা হয়েছে গ্রুপ বি তে 1 নাম্বার প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের আলোকে নাম্বার 2। এখানে 3টা আপনাদের ইডিয়াম ফ্রেজ থাকবে। এই ইডিয়াম ফ্রেজের মধ্য থেকে আপনাদের 2টা উত্তর দিতে হবে। 3টা থাকবে, এটা বরাবরই কিন্তু প্রশ্নের ধরনটা এরকম। এই 3টা ইডিয়াম ফ্রেজের মধ্য থেকে 2টা ইডিয়াম ফ্রেজের আপনাদের উত্তর করতে হবে। এখানে আছে আউট এন্ড অ্যাবাউট, এই স্টেজ ইন টাইম, সেপস নাইন, এরপরে ইকুয়ালস হিল, এই 3টা রয়েছে। এইটা লিখতে যে আপনারা করবেন কি, এর ইংলিশ যে মিনিংটা রয়েছে ইংলিশে লিখতে হবে মিনিংটা, এবং একটা সেন্টেন্স তৈরি করতে হবে আপনাদের। যদি মিনিং করতে কোনো সমস্যা হয়, যদি কোনো প্রবলেম ফেস করেন যে মিনিংটা করা সম্ভব হচ্ছে না, তাহলে সরাসরি আপনারা এটার একটা মেক সেন্টেন্স করে দেবেন, অর্থাৎ একটা সেন্টেন্স লিখবেন এবং পারলে বাংলায় ব্র্যাকেটের মধ্যে এর অর্থটা লিখবেন। যদি সেটাও সম্ভব না হয়, একটা সেন্টেন্স আপনারা তৈরি করে দেবেন। এখানে 2 নাম্বার প্রশ্ন চলে গেল, যেহেতু এখানে 4টা প্রশ্ন থাকবে, 2 করে মার্কস থাকবে, 8 মার্কস। তো 2 নাম্বারে আমরা দেখছি, অর্থাৎ গ্রুপ বি এর 1 এবং টোটাল প্রশ্নের সিরিয়ালে এটা হচ্ছে 2। এখানে আমাদের 3টা ইডিয়াম ফ্রেজ থাকবে, এর মধ্য থেকে আমরা 2টা ইডিয়াম ফ্রেজের কিন্তু উত্তর করব। এরপরে হচ্ছে নাম্বার 3। এখানে লেখা আছে দেখেন, সাপোজ ইউ ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, নাও রাইট এ শর্ট কনভারসেশন বিটুইন ইউ এন্ড দ্য ম্যানেজার। এখানে একটা অংশে লেখা হয়েছে একটা ছোট্ট কনভারসেশন আপনাদেরকে লিখতে হবে। এই কনভারসেশনটা এখানে লেখা হয়েছে যে একজন ব্যাংকের ম্যানেজারের কাছে আপনি যাবেন। যেতে যে ব্যাংকের ম্যানেজারের কাছে যাওয়ার আগে, অর্থাৎ যিনি আছেন ওখানে, আহ আপনার 2টা আঙ্গিকে এটা আসতে পারে। অর্থাৎ ওখানে যে রিসিপশনিস্ট আছে, এই রিসিপশনিস্টের সাথে আপনার কথা বলে ঢুকতে হতে পারে। এই ডায়লগটা রিসিপশনিস্টের সাথে হতে পারে, আবার ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি আপনার হতে পারে, 2টা ভাবে এটা হতে পারে। তো এখানে আমরা যেটা লিখছি, সরাসরি ব্যাংকের ম্যানেজারের সাথে আপনাদের একটা ডায়লগ হবে এবং তার বিষয় থাকবে যে কিভাবে আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। নাও রাইট এ শর্ট কনভারসেশন বিটুইন ইউ এন্ড দ্য ম্যানেজার। এখানে লেখা হয়েছে ইউ ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ম্যানেজারের সাথে কথা বলবেন। আর যদি রিসেপশনিস্টের সাথে আপনার কথা বলতে বলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলবে যে আপনি চান, ইউ ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজার অফ দিস ব্যাংক। এখন আপনাকে তখন কি করতে হবে, আপনি ম্যানেজারের কাছে যাবেন, এই মর্মে ম্যানেজারের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে। এই পারমিশনের জন্য আপনি এবং আপনার ওই যে ম্যানেজার সাহেবের যে একজন কি রয়েছে, যে রিসেপশনিস্ট রয়েছে অর্থাৎ দারোয়ান রয়েছে, তার সাথে আপনার কথোপকথন হতে পারে। এই যে ডায়লগ গুলো রয়েছে, এই ডায়লগ গুলো আমরা 9, 10, অর্থাৎ ওই যে ক্লাস কি বলা হয় 5 থেকে শুরু করে বোধহয় ডায়লগ রয়েছে, এরকম মানের একটা ডায়লগ হবে, কঠিন কিচ্ছু না। অর্থাৎ 5 থেকে 10 এই সেন্টেন্সের মধ্যেই আপনারা এই ডায়লগ গুলো ছোট্ট আকারে লিখে দেবেন। এরপরে আমাদের নাম্বার 4-এ আছে, হোয়াট ইজ দ্য বিজনেস কমিউনিকেশন এন্ড হোয়াই ইট ইজ নিডেড ফর দ্য বিজনেস। বিজনেস কমিউনিকেশনটা কি, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন এখানে আছে। এর উত্তরগুলো কিন্তু সব আমি আপনাদের দিয়ে দিয়েছি। আমার অ্যান্সার শিট ওপেন করবেন, বি গ্রুপ, দেখবেন যে টোটাল অন্তত পক্ষে 20টার মতো ছোট্ট ছোট্ট প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি। ওখানে আপনার সমস্ত উত্তরগুলো সিলেক্ট করা হয়েছে। এগুলো এক নজরে একবার দেখলেই আমি আশা করি যে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং এই আলোকেই অনুরূপ প্রশ্নগুলো আপনাদের আসবে। তো এখানে আছে কি, বিজনেস কমিউনিকেশনটা কি এন্ড হোয়াই ইটস নিডেড ফর দ্য বিজনেস, এবং বিজনেস কমিউনিকেশনটা কেন প্রয়োজন, এর উত্তরপত্র কিন্তু আমি আপনাদেরকে সিলেক্ট করে দিয়েছি এবং সেটা আপনাদের এই যে আমার এই নিচের অংশে দেখবেন আছে। এটা আমি একটা ক্লাস এর উপরে নিয়েছি এবং ক্লাস নিয়ে এটা আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিয়েছি। তো এই যে প্রশ্নটা এখানে লেখা হয়েছে যে হোয়াট ইজ দ্য বিজনেস কমিউনিকেশন এন্ড হোয়াই ইট ইজ নিডেড ফর দ্য বিজনেস, নাম্বার 4 প্রশ্ন, 4টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। এখানে উপরে কিন্তু একটা আমি 2 নাম্বার প্রশ্নে বলেছি ইডিয়াম ফ্রেজ, 3 নাম্বার প্রশ্নে বলেছি একটা শর্ট কনভারসেশন অর্থাৎ ডায়লগ, 4 নম্বরে এসে আমাদের সাবজেক্টিভ প্রশ্ন। এই সাবজেক্টিভ প্রশ্নটা এখানে হচ্ছে বিজনেস কমিউনিকেশনটা কি। আমরা নিচে একটু দেখি,
বিজনেস কমিউনিকেশনটা মূলত কি? হোয়াট ইজ দ্য বিজনেস কমিউনিকেশন? দেখেন, আপনারা কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি জি আপনারা স্যার দেখতে পাচ্ছি। পাচ্ছেন? জি। জি স্যার পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছেন। দেখেন, আমি একটা ছোট্ট করে এখানে লিখছি যে বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন বিটুইন পিপল উইদিন দ্য ওয়ার্কপ্লেস অ্যান্ড আউটসাইড এ কোম্পানি। এনাফ। এটুকু লিখলেই কিন্তু এনাফ 2 মার্কের জন্য। জাস্ট আর একটুখানি আমি এটাকে একটু মডারেট করার চেষ্টা করেছি নিজস্ব ভাষায়, এটা কোথা থেকে নেওয়া হয়নি। তো বিজনেস কমিউনিকেশনটা আসলে কি জিনিস, এটা আমাকে বোঝাতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সামিনার ডিপেন্ডিং অন ইউর ওন থিঙ্কিং। আপনার চিন্তন শক্তির উপরে ভিত্তি করে আপনাকে চেষ্টা করতে হবে আপনার এক্সামিনারকে আপনি বুঝাবেন, এবং আপনি কতটা শর্টে বুঝাতে পারেন। এই পদ্ধতিটা, অর্থাৎ দ্য প্রসেস ইজ, মানে দ্য প্রসেস ইজ হাউ মাচ লং আর শর্ট। আপনাকে কিন্তু শর্ট আইটেমটাকে বেছে নিতে হবে। অর্থাৎ ইউ উইল বি সিলেক্টেড দ্য শর্ট আইটেম টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সামিনার ডিপেন্ডিং অন ইউর ওন থিঙ্কিং। আপনার চিন্তন শক্তির আলোকে ছোট্ট করে আপনার এক্সামিনারকে আপনার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই কিন্তু এই পর্যায়ে এসে আপনাদের এই যে বিজনেস ইংলিশের মূল থিমটা হচ্ছে এই। আপনাকে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য বিজনেস কমিউনিকেশন। আপনি যদি বলতে পারেন, এক কথায় বলে দেন যে বিজনেস সংক্রান্ত তথ্য আদান প্রদানের যে প্রক্রিয়া, এটাই হচ্ছে বিজনেস কমিউনিকেশন, বা শেষ। বা বিজনেসকে ত্বরান্বিত করার জন্য, উন্নয়নের জন্য যে পদ্ধতি এবং প্রক্রিয়া ব্যবহার করা হয়, এটাই হচ্ছে বিজনেস কমিউনিকেশন। ক্লিয়ার? আমার কথা আপনাকে লিখতে হবে না, আপনাকে বুঝাতে হবে এক কথায় যে আপনি এই প্রশ্ন সম্পর্কে কি বুঝেছেন এবং কি বোঝানোর আপনি চেষ্টা করছেন, এটাই কিন্তু আপনার মধ্যেই। তো আমরা এখানে হোয়াট ইজ দ্য বিজনেস কমিউনিকেশনের অ্যান্সারটা লিখেছি। বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন বিটুইন পিপল উইদিন দ্য ওয়ার্কপ্লেস এন্ড আউটসাইড এ কোম্পানি। আপনাকে একটা বিজনেসের দুইটা অধ্যায়ের সাথে একটা বিজনেস জড়িত। একটা হলো ইন্টারনাল কমিউনিকেশন, আর একটা হলো এক্সটার্নাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশন কি জিনিস? ইন্টারনাল কমিউনিকেশনটা হচ্ছে অ্যামং দা এমপ্লয়ি অফ দিস কোম্পানি। এই কোম্পানির যে এমপ্লয়ি গুলো থাকবে, যে কাজ করবে, যারা এই কাজ যারা করবে, এদের মধ্যে কমিউনিকেশনটা ডেভেলপ করা। আর নাম্বার 2 হচ্ছে আদার প্রসেস। আদার যেটা হচ্ছে যে কোম্পানির সাথে জড়িত, এই কোম্পানিকে টিকিয়ে রাখার স্বার্থে যে সমস্ত কনজিউমার গুলো রয়েছে, যে সমস্ত ভোক্তা গুলো রয়েছে, তাদের সাথে যোগাযোগ করা। এই দুইটা জিনিস। আপনি শুধুমাত্র আপনার এমপ্লয়ীদের সাথে যোগাযোগ করলেন, বাট আপনি এই কোম্পানি টিকিয়ে রাখার জন্য যারা ভোক্তা হিসেবে কাজ করছে তাদের সাথে কোনো কমিউনিকেশন করলেন না, তাহলে এই কোম্পানি কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আপনার ফল পজিশনে, এটা কিন্তু ফল পজিশনে পড়ে যাবে। সো দ্যাট আপনাকে কি করতে হবে? দ্বিমুখী প্রক্রিয়া ব্যবহার করতে হবে। এটা কি করতে হবে? তখন আপনি দ্বিমুখী প্রক্রিয়া ব্যবহার করবেন। বিষয়টা কি ক্লিয়ার কিনা? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমি কি বুঝাতে পেরেছি কিনা বিষয়টা? আপনি শুধুমাত্র আপনার কোম্পানির এমপ্লয়ীদের জি সাথে স্যার। আপনি যোগাযোগ করবেন না। কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য এই কোম্পানির পণ্য যে যে জায়গায় যাওয়ার কথা, বা যাচ্ছে, বা যাবে, বা যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে, এই টোটাল এনভায়রনমেন্টের সাথে আপনার যোগাযোগ করতে হবে। এই যোগাযোগের যে ধরন, যে প্রক্রিয়া, যে পদ্ধতি, যে প্রসেস, যে মেথড, যে থিঙ্কিং অ্যাক্টিভিটিস আপনি অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাই করার প্রক্রিয়াটাই হচ্ছে বিজনেস কমিউনিকেশন। তো এটা আপনারা আপনাদের নিজস্ব চিন্তার আলোকে নিজস্ব ভাষা দিয়ে লিখবেন। আমার ভাষাটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে কিন্তু আমি এখানে উপস্থাপন করেছি। তো ক্লিয়ার হয়েছে কিনা এই অংশটুকু? একটু কেউ কথা বলার চেষ্টা করেন। কি সুমন দাস দেখা, কি সুমন জি দত্ত দেখা যাচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? কি বুঝতে পেরেছেন আপনি আমি কি বলতে চেয়েছি? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তাহলে এটা কিন্তু আমি দাঁড় করিয়ে দিয়েছি, জাস্ট একটা একটা ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করেছি। ইনফরমেশনটা এরকম হবে এমন নয়, এরকম আপনার চিন্তন শক্তির আলোকে ভিত্তি করে আপনি আপনার ভাষা দিয়ে লিখবেন, আমার কথা নয়। ক্লিয়ার? তো এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এরকম না হলে অনুরূপ প্রশ্ন আসবে। এবং আশা করা যায় আমার যে সাজেশন আমি আপনাদেরকে দিয়েছি এর মধ্য থেকে সমস্ত প্রশ্ন ইনশাআল্লাহ পাওয়া যাবে। আপনারা সাজেশন এবং সলিউশনটা একটু দেখবেন। আরে এত ঝামেলা করলে পারা যায়? শব্দ দূষণ ভালো লাগে না। তো এখন এই প্রশ্নটার দুইটা অংশ আছে। হোয়াট ইজ দ্য বিজনেস কমিউনিকেশন একটা অংশ, এন্ড হোয়াট ইজ নিডেড ফর দ্য কমিউনিকেশন। এই বিজনেস কমিউনিকেশনটা কেন প্রয়োজন,
কেন আমরা বিজনেস কমিউনিকেশনটা করব? এটা আমরা কোনোদিন পড়িনি। ধরে নেন যে এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, উই হ্যাভ দ্য নলেজ অফ দ্য ইনফরমেশন বা অফ দ্য টপিক্স, টপিক্স এর উপরে এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, কিন্তু আমরা জানি যে বিজনেস কমিউনিকেশনটা কেন প্রয়োজন। এক কথায় বিজনেসকে দাঁড় করানোর জন্য। এটা হয় কিনা? বিজনেসকে দাঁড় করানোর জন্য, ব্যবসাকে দাঁড় করানোর জন্য, ব্যবসাকে সফলতায় পর্যবসিত করার জন্য, বা ব্যবসায়ের পণ্য বিপণন প্রক্রিয়াকে আরো সম্প্রসারিত করার জন্য, এভাবে আমরা আমাদের চিন্তন শক্তির আলোকে, আমাদের চিন্তার উপরে ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি। তো আমরা এখানে, আমি এখানে লিখছি দেখেন, ইট ইস নিডেড টু ইমপ্রুভ অর্গানাইজেশনাল প্র্যাকটিস এন্ড রিডিউস এরর্স। এই কথাটাই শেষ, আর কিছু লাগে না। এইটুকু, এই যে রেড সিগন্যাল দিয়ে আমার লেখা আছে এখানে দেখেন, এই রেড সিগন্যাল দিয়ে যে জিনিসটা আমরা এখানে লিখেছি, এইটুকু লিখলে এনাফ। আর কিছু লেখা লাগে বলে আমার মনে হয় না। দেখেন, ইট ইজ নিডেড, এটা প্রয়োজন, টু ইমপ্রুভ অর্গানাইজেশনাল প্র্যাকটিস, অর্থাৎ সংস্থা সংক্রান্ত অনুশীলনের উন্নয়নের জন্য এটা প্রয়োজন, এন্ড রিডিউস এরর্স, এবং সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে কমিয়ে আনার জন্য। আপনি যখন কোনো থিম রচনা করবেন, যখন কোনো বিষয়ের আলোকে, মনে করেন কোনো বিষয়ের উপরে ভিত্তি করে আপনি একটা রাইটিংস মানে ইমপ্রুভ করতে চাচ্ছেন, বারবার আপনি রিভাইজ করেন, এটা বারবার রিভাইজ করেন কেন? যে এর ভিতর থেকে ভুলটাকে কি খুঁজে বের করা এবং ভুলটাকে সংশোধনের জন্য। আপনারা কি করেন, কেন রিভাইজ দেন? রিভাইজের প্রয়োজন কি? রিভাইজের প্রয়োজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভুলটাকে শনাক্ত করা, আইডেন্টিফাই দ্য এরর্স, আর নাম্বার টু হচ্ছে আপনার সেই ভুলটা থেকে নিজেকে বের করে নিয়ে আসা, অর্থাৎ রাইট থিংটাকে উপস্থাপন করা। এই দুইটা জিনিস। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি, যে বিজনেস কমিউনিকেশনটা আমরা কেন করব, এই করার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে অর্গানাইজেশনাল, সংস্থা সংক্রান্ত যে অনুশীলনটা রয়েছে, এটাকে ইমপ্রুভ করবো আমরা। এটা ইমপ্রুভ কিভাবে করব? আপনার এমপ্লয়ীদেরকে আপনি গিয়ার আপ করবেন, আপনার যে সংস্থা রয়েছে সংস্থার কর্মকাণ্ডকে আপনি গিয়ার আপ করবেন, আর কি করবেন, সংস্থার গোল অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত ভুল ভ্রান্তি গুলো বারবার রিভাইসের মাধ্যমে ধরা পড়ে, সেগুলোকে সংশোধন করবেন। এই দুইটা। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে লাইনটা আমরা লিখছি এখানে, এই লাইন অর্থাৎ এই সেন্টেন্সটাই হচ্ছে এই প্রশ্নের জন্য যথেষ্ট। সেটা হচ্ছে আমরা কি লিখেছি এখানে দেখেন, এখানে আমরা লিখছি, এখানে আমরা লিখেছি যে এটা প্রয়োজন হচ্ছে অর্গানাইজেশনাল প্র্যাকটিস এবং রিডিউস এরর, এর জন্য মূলত এই জিনিসটা হচ্ছে প্রয়োজন। এখন আর নিচে এসে আমরা লিখছি দেখেন, আরো কিছু তথ্য দেওয়ার পরে লিখেছি নাম্বার ওয়ান, ইমপ্রুভ অর্গানাইজেশনাল প্র্যাকটিস, ওই জিনিসটাকে আমরা ধরে নিয়ে আসছি। আর কি করেছি, ইমপ্রুভ অর্গানাইজেশনাল প্র্যাকটিস, আর একটা হচ্ছে এন্ড রিডিউস এরর্স। ওই দুইটা তথ্যই আমি এখানে দিয়েছি। এখন যদি আপনারা মনে করেন যে এই দুইটা তথ্যকে আমরা আরেকটু ইলাবোরেট করব, তাহলে আপনাদের মানে চিন্তন শক্তির উপরে ভিত্তি করে, আপনাদের যে কোয়ালিটির উপরে ভিত্তি করে এখানে সেন্টেন্সটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, যেমন কি ইমপ্রুভ অর্গানাইজেশনাল প্র্যাকটিস, অর্থাৎ সংস্থা সংক্রান্ত অনুশীলনের উন্নয়ন। এর মধ্যে থাকতে পারে আপনার পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন, আপনি যেখানে বসছেন আপনার অফিসিয়াল কি বলা যায় যে স্ট্যাটাসের উন্নয়ন, তারপরে আপনার যে এমপ্লয়ি গুলো রয়েছে এই এমপ্লয়ি গুলোকে গেয়ার আপ করা, তাদের দক্ষ করে তোলার জন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থা, এই ধরনের আরো অনেকগুলো তথ্য থাকতে পারে। আর এরপরে দুই নম্বরে যেটা রয়েছে এন্ড রিডিউস এরর্স, অর্থাৎ একটা সংস্থা বা যা কিছু আমরা তৈরি করতে যাই, প্রথম যখন তৈরি করি অর্থাৎ ফার্স্ট স্টেপ, এখানে কিন্তু একটা ভুল মেবি কন্টাইন থাকতে পারে ভুল। এই ভুলটাকে বারবার রিভাইজের মাধ্যমে ভুলটা থেকে অধিকতর গ্রহণযোগ্য এবং গঠনমূলক শুদ্ধতার দিকে ধাবিত হওয়াই হচ্ছে এর মূল লক্ষ্য। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কিনা? এভাবে আর একটু এলাবোরেট করতে পারেন, তবে এলাবোরেট করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে মার্কস হচ্ছে মাত্র 2। আচ্ছা, এরপরে 5 নাম্বার প্রশ্ন, অর্থাৎ 2 নাম্বারে আমাদের 4টা প্রশ্ন থাকবে। যেহেতু আমাদের গ্রুপ এ তে আমরা 7টা এমসিকিউ পেয়েছি 1 নাম্বার কোশ্চেন, আর আমাদের গ্রুপ বি তে হচ্ছে কয়টা কোশ্চেন? গ্রুপ বি তে আমাদের কোশ্চেন চারটা। হচ্ছে 4টা। গ্রুপ বি তে কয়টা কোশ্চেন? 4টা কোশ্চেন। তাহলে
ওখানে আমাদের সিরিয়ালে প্রশ্নে সিরিয়ালে 5 নম্বর প্রশ্ন আসবে। আমরা আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি, দেখেন, হোয়াট ইজ টেলিকনফারেন্স, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিংটা আসলে কি জিনিস এটা আপনারা ভালো করেই জানেন। টেলিফোনের মাধ্যমে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পাদন করা হয় এটাই হচ্ছে টেলিকনফারেন্স। টেলিফোনের মাধ্যমে যে মিটিং প্রক্রিয়া সম্পাদন করা হয় এটাই হচ্ছে টেলিকনফারেন্স। আর এর সুবিধা অসুবিধা, এই তথ্যটা আপনারা আমার থেকে ভালো করেই জানেন। আমি আমার ভাষায় লিখে দিয়েছি, আপনারা আমাদের মতো করে লিখবেন। তো এখানে টেলিকনফারেন্সটা হচ্ছে আসলে কি, এ লাইভ অডিও অর অডিও ভিজুয়াল মিটিং উইথ 2 or more পার্টিসিপেন্ট। আর এর সব থেকে সুবিধা হচ্ছে কি, এটা সেভ মানি অ্যান্ড টাইম। এটা হচ্ছে 1 নম্বর সুবিধা। এবং 2 নম্বরের যে সুবিধাটা আছে এখানে, সেটা হচ্ছে ইনক্রিজড প্রোডাক্টিভিটি অ্যান্ড কোলাবোরেশন। পারস্পরিক সহযোগিতাতে এটা খুব সহজেই ইমপ্রুভ করা যায়। ইজিলি ইমপ্রুভ করার একটা মাধ্যম হচ্ছে টেলিকনফারেন্সিং। আর নাম্বার 3 হচ্ছে ফাইল অ্যান্ড স্ক্রিন শেয়ারিং ইজিলি। আপনি একটা ফাইল এখান থেকে প্রেরণ করবেন, এখান থেকে প্রিভিয়াস পিরিয়ড ধরে নেন, এখান থেকে 20 বছর আগে কোন ফাইল প্রেরণ করতে গেলে 1 সপ্তাহের নিচে আর ঢাকায় পাওয়া যেত বলে মনে হয় না। আর যদি রিমোট এরিয়ায় হয় তাহলে 15 দিন 1 মাস। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আব্বার কাছে একটা চিঠি লিখেছি, এই মাসে আগামী মাসেও চিঠিটা বোধ হয় খুঁজে পাইনি, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। বাট এখন কিন্তু দ্য প্রসেস ইজ ভেরি ইজি টু শেয়ারিং ইউর ওপিনিয়ন অ্যামং দ্য গ্রুপস সো আর ইন্ডিভিজুয়াল। এটা অত্যন্ত ইজি একটা প্রসেস হয়ে গিয়েছে। এই প্রসেসটা হচ্ছে কি, যে আপনি এখান থেকে ফোন করছেন, বাস একেবারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনার একটা ছবি শেয়ার করা দরকার, আপনি ইজিলি কিন্তু এটা শেয়ার করতে পারছেন। এই জন্য এই টেলিকনফারেন্সিং এর যে সুবিধাটা, অ্যাডভান্টেজেস, এটা হচ্ছে 3টা প্রক্রিয়ায় সম্পাদন করা হয়। নাম্বার 1, সেভ মানি অ্যান্ড টাইম। আপনার সময় এবং অর্থকে কি করে, এটা সেভ করে। নাম্বার 2, ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড কোলাবোরেশন। এটা হচ্ছে প্রোডাক্টিভিটি এবং কোলাবোরেশনকে, প্রোডাক্টিভিটি শব্দের অর্থ হলো উৎপাদনশীলতা, এন্ড কোলাবোরেশন শব্দের অর্থ পারস্পরিক সহযোগিতা, এই দুটোকে ইমপ্রুভ করে। আর নাম্বার 3 হচ্ছে ফাইল এন্ড স্ক্রিন শেয়ারিং ইজিলি। ফাইল এবং স্ক্রিনটা শেয়ার করা যায় খুব সহজে। যেমনিতে আজকে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, একটা প্রশ্নের উপরে ব্রিফ করলাম, 2টা অংশের উপরে, গ্রুপ এ এবং বি এর উপরে, কিন্তু আপনারা ওই রিমোট এরিয়ায় বসে কিন্তু আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন। যেমনি তেমনি কিন্তু আমার স্ক্রিনটা শেয়ার করে এখান থেকে তথ্য ইজিলি কালেক্ট করতে পারছেন। এটা হচ্ছে টেলিকনফারেন্সিং এর সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজেস বা সুবিধা। এই 2টা সুবিধা আমরা এখানে এভাবেই লিখে দিলে হয়ে যাবে। তাহলে 2টা প্রশ্নের উপরে আমি কথা বললাম। গ্রুপ বি তে কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5। আর কোশ্চেন নাম্বার 2 তে আমরা বলেছি বা আগের বারই বরাবরই বলছি যে এখানে ইডিয়াম ফ্রেজ থাকবে, এবং নাম্বার 3 তে থাকবে আপনাদের একটা শর্ট কনভারসেশন অর্থাৎ ডায়ালগ। আর নাম্বার 4 এবং 5-এ আপনাদের এই যে একাডেমিক বিজনেস ইংলিশের উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন মধ্য থেকে আসতে পারে, যেটা আমি সাজেশনে অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি। তো এখন গ্রুপ বি এর উপরে আপনাদের কোনো জানার থাকলে আপনারা কথা বলতে পারেন। গ্রুপ বি, গ্রুপ বি এর উপরে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে? গ্রুপ বি এর উপরে আপনাদের কারো কি কোনো কিছু জিজ্ঞাসা আছে? আর মাত্র 3জন না 4জন দেখছি ক্লাসে, কেন এই অবস্থা? জি না। বলেন, বলেন গ্রুপ বি এর উপরে আপনাদের কিছু জানার আছে কিনা? না স্যার। জি নাই? তাহলে গ্রুপ বি এর উপরে আপনাদের কোনো প্রশ্ন না, নাই? জি স্যার, আচ্ছা, বুঝতে পেরেছি। গ্রুপ এরপর যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা ঈশার নামাজের পরে 8:30টার পরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে রিং দিবেন। সরাসরি হোয়াটসঅ্যাপে রিং দিয়ে, তখন আমি টেবিলে থাকি কম্পিউটারের সামনে। কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা আমার সাথে সরাসরি কথা বলবেন। ঈশার নামাজের পরে 8:30টার পর থেকে একেবারে 11টা পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনারা সরাসরি ফোনে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন। কোনো কিছু জানার দরকার হলে, কোনো কিছু পাওয়ার দরকার হলে, যে কোনো সমস্যার কারণে আমার সাথে কথা বলতে পারবেন। তো এরপরে আমরা গ্রুপ সি তে আসবো। গ্রুপ সি তে দেখেন, এখানে আমরা কয়েকটা প্রশ্ন সম্পৃক্ত করেছি। দেখেন, গ্রুপ সি তে মার্কসটা সব থেকে বেশি। আপনাদের কিন্তু এখানে 5 মার্কস। কয় মার্কস? 5, 5। 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে 4টা, একটা অপশন রয়েছে, অর্থাৎ একটা প্রশ্ন আপনারা বাদ রাখতে পারবেন। তো এখানে প্রথম যে প্রশ্নটা আসছে নাম্বার 6, দেখেন এরকম অনুরূপ প্রশ্ন আসবে কিন্তু
এটা আপনাদের মেমোরিতে রাখতে হবে, প্রশ্নটা কিন্তু অনুরূপ হবে। সাপোজ ইউ আর অ্যান এমপ্লয়ি অফ এ ফেমাস আইটি কোম্পানি হুইচ ইজ এস্টাবলিশিং এ সায়েন্স ল্যাব। বলছে একটা ফেমাস কোম্পানি আইটি ল্যাবে আপনি চাকরিজীবী, চাকরি করেন। এটা এস্টাবলিশিং এ সায়েন্স ল্যাব, একটা সায়েন্স ল্যাব এটা এস্টাবলিশ করছে। নাও রাইট এ প্রোগ্রেস রিপোর্ট অন দা অনগোয়িং প্রজেক্ট। আপনাকে এই প্রজেক্টের উপরে একটা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে। তো এই প্রোগ্রেস রিপোর্টটা আপনাকে কি করতে বলে? এই প্রোগ্রেস রিপোর্টটা আপনাকে কি করতে পারে? প্রোগ্রেস রিপোর্টটা দুই ভাবে লিখতে হতে পারে। একটা হলো, আপনারা এটা কিন্তু খেয়াল করবেন যে প্রোগ্রেস রিপোর্টটা আপনাকে কি লিখতে বললো, না প্রোগ্রেস রিপোর্ট একটা তৈরি করে উপস্থাপন করতে বললো। তো এই যে প্রোগ্রেস রিপোর্ট রয়েছে, এই প্রোগ্রেস রিপোর্টটা যদি তৈরি করতে লিখতে বলে কোনো একটা প্রোগ্রেস রিপোর্টের অবস্থাটা কি প্যারাগ্রাফ আকারে, সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন। আমার কথা ক্লিয়ার কিনা? ছোট্ট একটা প্যারাগ্রাফ। মনে করেন আপনার এই প্রোগ্রেস রিপোর্টটার নাম কি, কোন বিষয়ের উপরে আপনার প্রোগ্রেস রিপোর্টটা তৈরি হচ্ছে। এখানে লেখা আছে এস্টাবলিশিং এ সায়েন্স ল্যাব। এইটা আপনাদের লিড থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফের শিরোনাম থাকবে, টাইটেল থাকবে। এই সায়েন্স ল্যাবটা আপনাদের কার্যক্রমটা কবে শুরু, আপনাদের প্রজেক্ট, এই যে সায়েন্স ল্যাব এটা হচ্ছে আপনাদের কিন্তু প্রজেক্টের নাম। তো প্রজেক্টের নাম সায়েন্স ল্যাব, বাট আপনার কোম্পানির নামটা কি? আমি লিখে দিয়েছি কিন্তু আমার নোটের মধ্যে। তো কোম্পানির নামটা আপনারা প্রথমে লিখলেন, তারপরে লেখার পরে আপনারা এই যে এস্টাবলিশিং এ সায়েন্স ল্যাব এটা লিখলেন, তারপরে প্রোগ্রেস রিপোর্ট লিখলেন। এরপরে আপনি আপনার তথ্যটা প্যারাগ্রাফ আকারে লিখে গেলেন 5-7 লাইন, যেটা আমার সলিউশনের সি গ্রুপের মধ্যে আছে, দেখবেন বিস্তারিত লেখা এক। আর নাম্বার টু হচ্ছে, এই প্রোগ্রেস রিপোর্ট যদি তৈরি করতে বলে, এখানে কিন্তু দুইটা বিষয় ভালো করে খেয়াল করবেন। এই বিষয়টা যে আপনাকে রাইট বলেছে না মেক বলেছে। যদি মেক বলে তাহলে সিস্টেম একরকম, আর যদি রাইট বলে এটা একটু দেখে নেবেন। এই দুইটা আমরা যেখানে জিরো দিয়ে, প্রায় খাতায় জিরো দেওয়া লাগে, এই দুইটা জিনিস স্টুডেন্ট আইডেন্টিফাই না করে ইচ্ছা মতো লিখে দেয়। মেক যদি বলে সেক্ষেত্রে আমার দেখবেন যে প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা একটা ইয়ে আছে, এরকম পেজ মতো। সেক্ষেত্রে আপনার প্রজেক্টটা শুরু হলো কবে, প্রজেক্টটা শেষ হবে কবে, প্রজেক্ট কতদিন শুরু হলো, প্রজেক্টের বর্তমান অবস্থা কি, প্রজেক্ট কতদূর লক্ষ্য অর্জন করলো, এই বিষয়ের উপরে লিখতে হবে। এই প্রোগ্রেস রিপোর্টটা যদি আপনাকে স্টুডেন্টশিপের উপরে বলে, এই স্টুডেন্টশিপের উপরে বলে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা স্কুলের নাম লিখবেন। আমার ওই নোট লেখা আছে, মানে নোটের মধ্যে দিয়ে আসতে দেখবেন এরকম ছক আকারে প্রোগ্রেস রিপোর্ট, রিপোর্ট হচ্ছে স্টুডেন্টশিপের উপরে লেখা আছে। তো সেক্ষেত্রে এই স্টুডেন্টের কোন ক্লাসের প্রোগ্রেস রিপোর্ট তৈরি করছেন, এবং তার রোল আগে কত ছিল, বর্তমান তার অবস্থা কি, কয়টা পরীক্ষা হয়ে গেল, ফার্স্ট টার্ম পরীক্ষায় কতটা সে ভালো করলো, সেকেন্ড টার্ম পরীক্ষায় ভালো করলো কি খারাপ করলো, তারপরে তার বর্তমান অবস্থাটা কি, এই বিষয়ের উপরে লিখতে হবে, যেটা নোটের ভিতরে আমি সম্পৃক্ত করেছি। তো মূল যে বিষয়টা এখানে, ফান্ডামেন্টাল কনসেপ্টটা হচ্ছে আপনাদের যেটা নিতে হবে, যে মেক বলবে না রাইট বলবে। রাইট বললে প্যারাগ্রাফ আকারে লিখবেন, আর মেক বললে তখন তৈরি করবেন ছক আকারে। ক্লিয়ার কিনা? আমরা এই কথাটা আপনারা যারা অনলাইনে আছেন বুঝতে পেরেছেন কিনা? এই দুইটা ভুল করলেই কিন্তু আপনাদের মূল সমস্যাটা হয়, এক্সামিনার তখন জিরো দিয়ে বসে। এই সমস্যাটা যেন না হয়, খেয়াল করবেন যে এই যে প্রোগ্রেস রিপোর্টের এই জায়গাটা, এই যে জায়গাটা দেখছি আমরা, এই জায়গাটায় খেয়াল করবেন যে এই জায়গাটা আসলে মেক আছে না, আরে আল্লাহ রে, টাইমটা চলে গেল। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। পাচ্ছেন না? আমার তো বোধ হয় এক্ষুনি টাইম শেষ হয়ে যাবে, এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন এই যে জায়গাটা আমরা দেখছি, এটাই কি আছে লেখা, এটা হচ্ছে মূল বিষয়, রাইট নামে। আপনারা খেয়াল করবেন ঠিক এই জায়গাটায়, এই যে যেখানে আমি ইয়েলো সিগন্যাল দিয়েছি দেখেন, এই জায়গাটা খেয়াল করবেন, রাইট লেখা না কি লেখা বললাম, মেক লেখা। যদি রাইট লেখা থাকে,
ধরে নেন এখানে রাইট লেখা থাকলো বা মেক লেখা থাকলো। রাইট লেখা থাকলে আপনারা প্যারাগ্রাফ আকারে লিখবেন, এটা হবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। আর যদি মেক থাকে তাহলে কিন্তু মডেল আকারে আপনাকে স্থাপন করতে হবে। দেখেন বুঝেছেন কিনা, আমার কথাটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন কিনা, কথা বলেন। জি আমার স্যার। কথাটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। কোনো মেকে সমস্যা? এরপরেও সমস্যা থাকলে আমি বলেছি সরাসরি আমার সাথে কথা বলবেন রাত্রে। আমি দরকার হয় আমার কম্পিউটারে বসে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার ব্যাপার হচ্ছে দুইটা কথা, একটা জি হলো স্যার আপনি রাইট আছে না মেক আছে। রাইট থাকলে লিখবেন, মেক থাকলে একটা শখ আকারে তৈরি করবেন, এটা হচ্ছে মূল কথা এখানে এই প্রশ্নে। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। এখানে তিনটা লিখবো, ওইটা যদি কনফিউজড হয় তাহলে পরের প্রশ্নগুলো লিখবেন। দেখেন নাম্বার 7, যে প্রশ্নটা এখানে আছে একটা ইমেইল। এই ইমেইল সম্পর্কে লেখার কিছু নেই, আপনারা প্রতিদিন ইমেইল লেখেন আপনাদের ওই যে কি বলে আপনাদের মানে ডিভাইসে, মোবাইলে আর কি আপনারা ইমেইল লেখেন, ঠিক ওরকম। এর কোনো ব্যত্যয় নাই, এদিক ওদিক কিচ্ছু করার দরকার নাই। ওই রকমই আপনারা কি করবেন, একটা ইমেইল লিখবেন। ইমেইল এখানে একটা আছে দেখেন, রাইট অ্যান ইমেইল on behalf of the SR of a company to the clients, clients এর কাছে লিখতে হবে for giving thanks of made their payment in time, যে নাকি যথাসময়ে তাদের পেমেন্টটা দিয়েছে, তার একটা থ্যাঙ্ক লেটার দিতে হবে, এই মর্মে একটা ইমেইল লিখতে হবে। ইমেইলটা আপনাদের ওই যে ইন্টারমিডিয়েট অথবা ওই মানে বোধহয় 8-9-এও, আমি জানি না, 8-9-এও বোধহয় ইমেইল আছে ঠিক অনুরূপ। ওর যেখানে যেমন আছে ওই যে ডেট আছে, তারপরে যার কাছে ইমেইল লিখছেন তার ঠিকানা আছে, যিনি লিখছেন তার ঠিকানা আছে, তারপরে তার বডি আছে। আমি ইমেইল কিছু দিয়েছি আপনাদের ওই সলিউশনের মধ্যে। এরপরে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা হচ্ছে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসতে পারে। আমি মনে হয় 10-12টা প্যারাগ্রাফ আপনাদেরকে দিয়েছি, ওগুলো একটু দেখেন। তো এই প্যারাগ্রাফ গুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে একটা লেটার, এই লেটারটা হচ্ছে বিজনেস লেটার, এটা মনে রাখবেন। এই যে 9 নাম্বার, 9 নাম্বারটা হচ্ছে বিজনেস লেটার, কিন্তু বিজনেসের আলোকে লেটারটা আসবে। লেটার কিন্তু মূলত আমরা যেমন লিখি বন্ধুর কাছে, কিন্তু বন্ধুর কাছেই লিখবো, বাট টার্গেট থাকবে, ভিউ থাকবে যে আপনার বিজনেস পারপাসকে ইমপ্রুভ করা। যেমন এখানে একটা লেটার আমরা লিখেছি, রাইট লেটার টু কাস্টমার, কাস্টমারের কাছে লিখছি এখানে লেটারটা অন বিহাফ অফ আইডিয়া টেকনোলজি লিমিটেড। আইডিয়া টেকনোলজি লিমিটেড থেকে এই লেটারটা লেখা হচ্ছে। এখন এই লেটারটা এখানে আগারগাঁও ঢাকা ঠিকানা দেখা হয়েছে। শোয়িং এখানে দেখানো হচ্ছে অ্যাপোলজি ফর লেট ডেলিভারি অফ সাম প্রোডাক্ট। আপনি কোম্পানির একজন কি বলা যায় এমপ্লয়ি, আপনার মনে করেন চলতি মাসের 20 তারিখে কোনো একটা পণ্য আপনার ওই যে কি বলা যায় যে কাস্টমারের কাছে পৌঁছানোর কথা, বাট 20 তারিখে না পৌঁছায় পণ্যটা পৌঁছাইছে 24 তারিখে। তখন আপনি একটা অ্যাপোলজি লেটার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে তার কাছে একটা লেটার লিখবেন যে আমার এই প্রোডাক্টটা আসলে দেরি হয়ে গিয়েছে, এর জন্য আপনি আন্তরিকভাবে বা আমার কোম্পানির পক্ষ থেকে আমি সহ আমার কোম্পানি দুঃখ প্রকাশ করছে, তো আপনি বিষয়টা স্বাভাবিকভাবে নিন। মানে এরকম ধরনের কিছু তথ্য আপনারা দেবেন। এই লেটারটা হচ্ছে ওই যে ছোটকালের মতো ক্লাস 3 থেকে শুরু করে একেবারে ডিগ্রি পর্যন্ত যে আঙ্গিকে লেটার লেখা হয়, একটু ভাষাগত পরিবর্তন পরিবর্তন হবে, যেহেতু ক্লাস 3-র ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করা যাবে না, কারণ এটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। এই জন্যই আমরা এই লেটার গুলোকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ দিয়েই করার চেষ্টা করব। তো এখানে যে 4টা প্রশ্ন আছে, আপনারা যদি 6 নাম্বার প্রশ্নটা বুঝতে আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা এই 7, 8 এবং 9 অর্থাৎ 7, 8 এবং 9-এর মধ্যে থেকে আপনারা এটা লেখার চেষ্টা করবেন। এবং আপনাদের জন্য সব থেকে বড় পরামর্শ হচ্ছে যে কোনো অবস্থাতেই কোনো প্রশ্নের উত্তর বাকি রেখে বাড়ি আসবেন না। আমি কি বোঝাতে পেরেছি কি না? কোনো প্রশ্নের উত্তর কোনো অবস্থাতে বাকি রেখে বাড়ি আসা যাবে না। কারণ যখন আমরা খাতা দেখি, তখন এবারও আমি খাতা দেখছি, এই যে খাতায় দেখতে যেয়ে দেখলাম যে আমরা খুঁজি কোথায় একটু নাম্বার দেওয়া যায়, তাই আমরা সেখানে নাম্বার দেওয়ার চেষ্টা করি। আর নাম্বার যদি দেখান দেওয়ার জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আর সুযোগ থাকে না। এই জন্য দাগ নাম্বার দিয়ে আপনারা অবশ্যই কিছু লিখবেন। তাহলে যদি আপনারা লেখেন তাহলে কিন্তু ওটা আমাদের জন্য নাম্বারিং করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। সো আপনারা ট্রাই করবেন কিন্তু কি করতে বলেন তো, যে আপনারা সব দাগ নাম্বার গুলো অন্তত উত্তর করবেন, যা পারেন, যতটুকু পারা যায়। ক্লিয়ার?
তো এ পর্যন্ত আমার আজকের কথা ছিল। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে এখন কথা বলতে পারেন, অথবা পরবর্তী সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। বলেন, পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে জানার আছে কিনা? খুব দ্রুত কথা বললাম, যেহেতু একটু ক্লাস আছে আবারও, এই জন্য ব্যস্ততার কারণে একটু দ্রুত আপনাদের সাথে কথা বলেছি। বলেন, কিছু জানার আছে আপনাদের? স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিয়ে হ্যাঁ, দিতেন হোয়াটসঅ্যাপ তাহলে নাম্বার ভালো আমি হতো। কি কি করব, আপনার মেসেজে দেবো না বলে দেবো? জিরো ওয়ান সেভেন বলে দেন স্যার, জিরো লিখে এই নিচ্ছি। যে আমি দিয়ে দিচ্ছি, 40920669, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ফোন করবেন নির্দ্বিধায়, নিঃসংকোচে। ঈশার নামাজের আধা ঘন্টা পর থেকে রাত 11টা পর্যন্ত একেবারেই নির্দ্বিধায় ফোন করবেন। স্যার আরেকটু বলবেন? জি, বলেন। আরেকটু বলেন। আমি শুনতে পাচ্ছি না, আবার বলেন। আপ- বলেন। স্যার ওই নাম্বারের কথা বলছে স্যার, আর একবার এই যে নাম্বারের নাম্বার কথা দিয়ে দিলাম, আপনারা বলছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে দেখা যাচ্ছে আমার নাম্বারটা। ও স্যার, পাইছি পাইছি। এই যে জি জিরো ওয়ান স্যার, ফোর জিরো স্ক্রিনে। নাইন টু জিরো ডবল সিক্স নাইন আমি তো লিখে দিয়েছি। স্যার এই যে স্ক্রিনে লিখে দিয়েছি, দেখেন, পেয়েছেন? জি স্ক্রিনে লিখে এই জি দিয়েছি। যে, স্যার পাইছি। আর হ্যাঁ পেয়েছেন। হ্যাঁ, কথা বলেন, সমস্যা নাই। আর পরীক্ষা দেন ইনশাল্লাহ ভালোভাবে। এমসিকিউটা একটু দেরিতে উত্তর করবেন, অন্যগুলো লিখবেন। এমসিকিউটা সবাই আস্তে আস্তে দেখবেন যে ওই হলের মধ্যে সবাই জেনে ফেলাইছে। তো 11 নিচে পেলে কিন্তু ঝামেলা, এটা মনে রাখবেন। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে, আপনারা ইংলিশের নাম্বারটা বেশি উঠানোর চেষ্টা করবেন। কারণ এনটিআরসি সহ যখন কোনো পরীক্ষা হয়, বিশেষ করে নিয়োগ সংক্রান্ত, ওই আপনার কি বলা যায় যে ইংলিশেই দেখবেন প্রশ্ন করে একটু বেশি। আর ইংলিশের মার্কশিট দেখলে ইংলিশের নাম্বারটা দেখে যে ইংরেজিতে স্টুডেন্টটা আসলে কেমন। তো এই মার্কসটা যেন 11 না থাকে, অন্তত পক্ষে 20 আপ যেন নাম্বারটা হয়, এটা আমার আপনাদের কাছে আর কি কি বলা যায় যে অনুরোধ। আর একটা বিষয় হচ্ছে, এখানে যে ইন্টারনাল, অর্থাৎ যেটা আমাদের প্র্যাকটিক্যালের নাম্বার রয়েছে এবং ইন্টারনাল যে নাম্বার গুলো রয়েছে, এগুলো তো সাবজেক্টে, আমার সাবজেক্টে আমি দিব বা কলেজ দিবে, আমি নিজেই আমার সাবজেক্টের নাম্বার দিব। এটা আপনার আমার কোনো কার্পণ্য থাকবে না আপনাদের জন্য। বিশেষ করে যারা ক্লাস করেছেন, কয়েকজনের নাম তো দেখছি আমার, আমি চিনি না ভালো, কিন্তু নাম আমার মনে আছে অনেক, বেশ কিছু স্টুডেন্টের। এরা এদের মানে সর্বোচ্চ নাম্বার আমি দেওয়ার চেষ্টা করব। সকলের মোটামুটি একটা ভালো নাম্বার আমি আমার হাতের নাম্বার গুলো দিয়ে দিব। আপনারা রিটেন সাইটটা স্যার মোটামুটি ট্রাই করেন একটু। একটু বলি। জি, স্যার বলেন। আজকে এই যে আপনি প্রশ্ন একের থেকে 9 পর্যন্ত যে প্রশ্ন শীটের মানে আলোচনা করলেন, এইটা একটু গ্রুপে দিয়ে দেবেন। এই আগে এই যেটা এখন দিছেন করেছি, এই কিন্তু যেটা এত লেখালেখি করে যে পিছনে পড়েছে। আমি এইটা সহ প্রিভিয়াস যে সলিউশন এবং সাজেশন আছে, টোটালটাই আজকে সন্ধ্যার পরে আমি আপনার গ্রুপে সেন্ড করব। যদি ভুলে যাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু রিং করেন। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যদি ভুলে যাই তাহলে একটু রিং দিয়েন, আমি সাথে সাথে এটা দিয়ে দেবো। রাত্রে বসে আমি এটা গ্রুপে এটা সহ বাদ বাকি যেগুলো সলিউশন এবং কি বলা যায় সাজেশন আছে, সবগুলো আমি আজকে আবার সেন্ড করে দেবো আপনাদের গ্রুপে। তো ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্ত, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার, হ্যাঁ, বলেন বলেন। এই যে ক্লাসে যাব, দ্রুত বলেন। হ্যাঁ, স্যার এই যে ক্লাসটা হইলো এইমাত্র, ক্লাসটা আমাদের ইয়াতে আমি বুঝতে পারছি না ভাই, তাড়াতাড়ি একটু একটু জোরে মানে ক্লিয়ার করেন। ক্লাসটা ভিডিওটা